ফুজাইরায় ড্রোন মিসাইল হামলার পর উচ্চ সতর্কতায় ইউনাইটেড আরব আমিরাত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে অনলাইনে আবারও ক্লাস চালু। গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদের আটকাদেশ বাড়ালো ইসরায়েলি আদালত। নির্যাতনের অভিযোগ আটককৃতদের পরিবারের। এসটিসির 9 বছর উদযাপনে হাজারো মানুষের মিছিলে উত্তাল সাউথ ইয়েমেন। জর্ডান থেকে 1.5 বছরে নিজ দেশে ফিরেছেন 200,000 সিরিয়ান। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইউনাইটেড আরব আমিরাতের ফুজাইরা তেল শিল্প এলাকায় ড্রোন ও মিসাইল হামলার পর উচ্চ সতর্কতা জারি করেছে দেশটি। আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ইরানের দিক থেকে আসা 3টি মিসাইল তারা আকাশেই ধ্বংস করেছে এবং 4র্থটি সমুদ্রে আছড়ে পড়েছে। এই হামলার ফলে ফুজাইরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিও চিত্রে বিপুল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। আমিরাত এই ঘটনাকে বিপজ্জনক, উস্কানি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। হামলার প্রভাবে আকাশপথের নিরাপত্তা বিঘ্ন ঘটায় ইউএইগামী বেশ কিছু ফ্লাইট ওমানে সরিয়ে নেওয়া হয়েছে। ফুজাইরা বন্দরটি হরমুজ প্রণালীর বাইরে হওয়ায় তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। তেহরান ওয়াশিংটনের যুদ্ধবিরতির মাঝে এই হামলার ঘটনা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যদিও সোমবারের এই হামলার বিষয়টি অস্বীকার করেছে তেহরান। ইউনাইটেড আরব আমিরাতের ফুজাইরার আকস্মিক ড্রোন ও মিসাইল হামলার জেরে আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার রাতের ওই হামলার পর মঙ্গলবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে অনলাইন পাঠদান। দীর্ঘ 1 মাসের আপেক্ষিক যুদ্ধবিরতির পর আকস্মিক এই জরুরি সতর্কবার্তা ও হামলার ঘটনায় জনমনে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। তবে পরিস্থিতি মোকাবিলায় এবং শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় প্রস্তুতির কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দুবাইয়ে আবারও ঘরে ফিরেছে শিক্ষার্থীরা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনলাইন ক্লাসেই ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের। সোমবার সন্ধ্যার আকস্মিক হামলার জেরে মঙ্গলবার থেকে পুরো ইউনাইটেড আরব আমিরাত জুড়েই সব সরকারি ও বেসরকারি স্কুলে শুরু হয়েছে অনলাইন পাঠদান, যা আপাতত শুক্রবার পর্যন্ত চালুর নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ইউএস ইরান যুদ্ধবিরতির পর ক্লাসে ফিরেছিল আমিরাতের শিক্ষার্থীরা, কিন্তু নতুন করে আবারও অনলাইনে ফিরে যাওয়ার বার্তা পেয়ে বিস্ময় ও হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরাও। অনলাইন স্কুল অবশ্যই কিছুটা মন খারাপের বিষয়, কারণ আমার মনে হয় আমরা সবাই সামাজিক মেলামেশাটা খুব মিস করি। তবে আমাদের স্কুল এই শূন্যতা পূরণে দারুণ কাজ করেছে এবং এটা নিশ্চিত করেছে যে অনলাইন লার্নিং মানে এই নয় যে শিক্ষার্থী হিসেবে আমাদের বিকাশ থমকে গেছে। স্টুডেন্টস এন্ড এভরিওয়ান alike. মিশেলের মা মেরি স্টেলা পেশায় একজন স্কুল সুপারভাইজার। হামলার পর যখন ফোনে সতর্কবার্তা আসে তখন আতঙ্কিত না হয়ে বরং তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছেন তিনি। তবে দীর্ঘ 1 মাসের স্থিতিশীলতার পর এমন ঘটনা সবাইকে নতুন করে ভাবিয়ে তুলছে। After a month of peace and 1 মাসের শান্তিপূর্ণ সময়ের পর এই অ্যালার্ট স্বাভাবিকভাবেই আমাদের নজর কেড়েছে। তবে আমি শান্ত থাকার চেষ্টা করেছি এবং সঠিক সূত্র থেকে তথ্য যাচাই করেছি। একজন সুপারভাইজার হিসেবে আমার প্রথম দুশ্চিন্তা ছিল আমার সহকর্মীদের নিরাপত্তা নিয়ে। next thought was to check. গত এপ্রিলের পর এটি ছিল ইউএই কর্তৃপক্ষের দেয়া প্রথম জরুরি সতর্কতা। 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অঞ্চলটি বেশ শান্ত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা কূটনৈতিক সমাধানের আশা করছেন। অনলাইন ক্লাসের অভিজ্ঞতা আমাদের আছে, তাই আমরা জানতাম কি করতে হবে। তবে মুখোমুখি শিক্ষার যে মানবিক যোগাযোগ সেটি এখানে মিস করছি। আমি চাই বিশ্ববাসী সচেতন হোক এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সবার জন্য ভালো কিছু বয়ে আনো। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আমিরাত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে দূরশিক্ষণ বা অনলাইন ক্লাসের সময়সীমা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। গাজার অবরুদ্ধ মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক 2 মানবাধিকার কর্মীর আটকাদেশ আরও 6 দিন বৃদ্ধি করেছে ইসরায়েলের একটি আদালত। এই আটকাদেশকে মনস্তাত্ত্বিক নির্যাতন ও প্যালেস্টাইন সংহতিকে অপরাধ হিসেবে গণ্য করার অপচেষ্টা বলছে তাদের আইনজীবীরা। আটককৃতদের পরিবারের পক্ষ থেকে তাদের উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে।
29 এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2 সদস্যকে আটক করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ইসরায়েলের অ্যাশকেলন ট্রায়াল কোর্ট জানায় ব্রাজিলের নাগরিক থিয়াগো আভিলা এবং স্পেনের নাগরিক সাইফ আবু কেশেককে আগামী রবিবার পর্যন্ত কারাগারেই থাকতে হবে। তাদের আইনজীবীর দাবি, কারাগারে তাদের নির্জন কক্ষে রাখা হচ্ছে এবং কোনো চিকিৎসা প্রক্রিয়ার জন্য সেলের বাইরে বের করার সময় চোখ বেঁধে রাখা হচ্ছে, যা চিকিৎসা বিজ্ঞানের মৌলিক এবং নৈতিক মানদণ্ডের চরম লঙ্ঘন। Made it clear before the court today that first of all we are talking about an illegal detention that must end now and that they both must be released immediately and without any conditions, especially that we are talking about 2 foreign nationals that were arrested in international waters approximately 1,000 kilometers away from Gaza and brought into Israel against their will. আদালতে শুনানির সময় আভিলা এবং আবু কেশেককে কড়া পুলিশ পাহারায় বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। আটককৃতদের স্ত্রীদের অভিযোগ, তাদের স্বামীদের ওপর ইসরায়েলি হেফাজতে থাকাকালীন নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়েছে। আভিলার স্ত্রী লারা সুজা জানিয়েছেন তার স্বামীর সারা শরীরে এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে দুজনই কারাগারে অনশন পালন করছেন। On Saturday, the embassy and the lawyer informed me that he had aggression marks all over his body and his face, and he was beaten up, he was tortured. He is a bit better in health conditions, but he is on the 6th day of a hunger strike. So he is better of the injuries, but he is very weak, and he was seen by a doctor, but the embassy is very worried about this. একই পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সাইফ আবু কেশেকের স্ত্রী স্যালি ইসাও। ইসরায়েলি বাহিনী নৌবহরে হামলা চালানোর সময় তার স্বামী নির্যাতনের শিকার হন বলে তিনি দাবি করেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করলেও পরিবারগুলো বলছে নির্জন কারাবাসে রেখে তাদের উপর মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে। We haven't been able to get in contact with Saif because the Israeli police do not allow him to have contact with his family. We have got information from the Spanish consul in Tel Aviv who has been visiting him, and also from the lawyers from Adala. They have reported to us that he is in good condition. He is hunger striking, but he is okay. He suffered from torture on the boat when he was attacked by the Israeli. গত 12 এপ্রিল বার্সেলোনা থেকে রওনা হওয়া এই ত্রাণবাহী নৌবহরটি গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে যাত্রা করেছিল। প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি প্রকাশকে ইসরায়েল সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট আইনজীবী। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির 9 বছর পূর্তি উপলক্ষে এডেন বন্দরে বিশাল সমাবেশ করেছে দলটির হাজার হাজার সমর্থক। সম্প্রতি এই গোষ্ঠীটি বিলুপ্ত ঘোষণা করা হলেও রাজপথে তাদের শক্তি প্রদর্শন ইয়েমেনের ঐক্যবদ্ধ ভবিষ্যতের সামনে বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। 1990 সালের আগের সেই স্বাধীন সাউথ ইয়েমেন রাষ্ট্র ফিরিয়ে আনার দাবিতে আরও জোরালোভাবে তুলে ধরছে ইউনাইটেড আরব আমিরাত সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটির সমর্থকরা। ইয়েমেনের বন্দর নগরী এডেন শহরের প্রধান চত্বরটি সোমবার ছিল এসটিসির সমর্থকদের দখলে। 2017 সালে আরব আমিরাতের সমর্থনে গঠিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল নামে গোষ্ঠীটি দীর্ঘ 9 বছর ধরে আগের সেই স্বাধীন সাউথ ইয়েমেন রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে আসছে। সৌদি আরবের চাপে সম্প্রতি সংগঠনটির বিলুপ্তি ঘোষণা করা হলেও প্রতিষ্ঠার 9ম বছর উদযাপন করছেন এসটিসির সমর্থকরা। সমাবেশ থেকে দলের প্রধান আইদারুস কাসেম আল জুবাইদির নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। এডেনের রাজপথে এদিন দেখা যায় কেউ ল্যাম্পপোস্টে উঠে ওড়াচ্ছেন বিচ্ছিন্নবাদী পতাকা, আবার কেউ বা মুখে মেখেছেন এসটিসির পতাকার রঙের আলপনা। আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আইদারুস কাসেম আল জুবাইদির প্রতি আনুগত্য প্রকাশ করতে এখানে এসেছি। দক্ষিণের স্বাধীনতা এবং মুক্তি নিশ্চিত করতে হবে। তিনিই দক্ষিণের মানুষের একমাত্র প্রতিনিধি। আমরা পাহাড় এবং প্রতিটি অঞ্চল থেকে এসেছি এই অচলাবস্থা শেষ করতে। সমর্থকদের দাবি, এই কাউন্সিল সাউথ ইয়েমেনের জনগণের সমস্ত অংশের প্রতিনিধিত্ব করছে
এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের দাবিকে যথাযথভাবে পৌঁছে দিয়েছে। যদিও এসটিসি বর্তমানে বিলুপ্ত ঘোষিত, তবুও দক্ষিণাঞ্চলে তাদের দৃশ্যমান জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ঐতিহাসিক অ্যাডেন ঘোষণার নবম বার্ষিকী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের প্রতিষ্ঠাকে চিহ্নিত করে। এটি প্রেসিডেন্ট আইদারুস আল জুবাইদির প্রতি আমাদের ম্যান্ডেট নবায়নেরও দিন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে দক্ষিণের সমস্যাগুলোকে তুলে ধরেছেন। 2014 সালের সেপ্টেম্বরে হুথিদের সানা দখল এবং এর 6 মাস পর সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপের পর থেকে শুরু হওয়া এই সংঘাত 12 বছর অতিক্রম করেছে। দীর্ঘ এই সময়ে ইয়েমেন সাক্ষী হয়েছে কয়েকশো হাজার মানুষের প্রাণহানি আর বিংশ শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষের। গত কয়েক বছরে বড় কোনো সামরিক লড়াই না থাকলেও 2026 সালে এসে রাজনৈতিক এই ফাটল অখণ্ড ইয়েমেনের সংজ্ঞাই বদলে দিয়েছে। ইয়েমেনের সংকটের শিকড় বেশ গভীরে। 1990 সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একীভূত হলেও সেই ঐক্যের স্থায়িত্ব ছিল অল্প সময়ের। মাত্র 4 বছরের মাথায় অর্থাৎ 1994 সালেই রাজনৈতিক বৈষম্যের জেরে দক্ষিণ ইয়েমেন পুনরায় আলাদা হতে চাইলে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এরপর 2014 সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে শুরু হয় দেশব্যাপী গৃহযুদ্ধ। সংঘাতের 12তম বছরে এসে ইয়েমেন এখন কার্যত 3 ভাগে বিভক্ত। একদিকে ইরান সমর্থিত হুথি, অন্যদিকে সৌদি সমর্থিত কেন্দ্রীয় সরকার, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। ইউনাইটেড আরব আমিরাত সমর্থিত এই গোষ্ঠীটি মূলত এডেন সহ দক্ষিণাঞ্চলকে আলাদা করে 1990 সালের আগের সেই স্বাধীন রাষ্ট্র পুনর্গঠন করতে চায়। নিজিয়া জামি, টিভেন 24 নিউজ ডেস্ক। সিরিয়ায় সরকার পরিবর্তনের পর 2024 সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত জর্ডান থেকে 190,000-এর বেশি নিবন্ধিত শরণার্থী স্বদেশে ফিরেছেন। মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা সানা জানায়, ইউএনএইচসিআর এর তথ্য মতে কেবল 2026 সালের শুরু থেকেই ফিরে গেছেন 16,000-এর বেশি সিরিয়ান। ফিরে যাওয়া ব্যক্তিদের মধ্যে 58%ই বিভিন্ন পরিবার এবং 46,000 শরণার্থী গিয়েছেন জর্ডানের জাতারি ও আজরাক ক্যাম্প থেকে। এই শরণার্থীদের অধিকাংশই জর্ডানের আম্মান ও ইরবিদের মতো শহরাঞ্চল থেকে নিজ দেশের দারা, হোমস ও দামাস্কাসের উদ্দেশ্যে জর্ডান ত্যাগ করেছেন। স্বেচ্ছায় ফেরা এসব শরণার্থীদের যাতায়াত ও নগদ অর্থ দিয়ে সহায়তা করছে জাতিসংঘ। তবে জর্ডানের শরণার্থী কার্যক্রমে বর্তমান $215 মিলিয়ন বিশাল অর্থ সংকট রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।